নমস্কার নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানান কারণে একটা বিশেষ দিন, তার মধ্যে একটা হলো গুরু হরগোবিন্দ সিং এর আবির্ভাব তিথি। পাঞ্জাবের এই যে গুরু অর্জুন সিং এর পুত্র, তিনি একই সঙ্গে ধর্মের মানুষ ছিলেন এবং একই সঙ্গে খুব বড় মাপের যোদ্ধা ছিলেন। মুঘলদের সঙ্গে নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন এবং শিখ জাতিকে একটা খুব মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছেন। শিখেদের খুব বড় মাপের একজন গুরু। তার বাইরে সর্বশাস্ত্র পারঙ্গম অখণ্ড মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের তিরোভাব দিবস আজকে। 1976 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। শ্রী মাধবদেব মহাপুরুষের আবির্ভাব তিথি এবং পূজা। আসামের মাধবদেব খুবই বড় মাপের একজন মহাপুরুষ। এর বাইরে এবারে বেনি মাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 12ই জুন 2025, বৃহস্পতিবার, প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ। রাত্রি 9:48 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠান সম্পর্কে বলবো। কি বলবো? আজকের অনুষ্ঠান তো একটাই, আপনাদের চিঠি পড়া। গঙ্গা নিয়ে আপনাদের চিঠি লিখতে বলেছিলাম। গঙ্গা নিয়ে আপনার যা ব্যক্তিগত অনুভূতি, আপনার যা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই সমস্ত নিয়ে আপনি চিঠি লিখবেন, এইরকমটাই কথা ছিল। আপনারা লিখেছেন। প্রচুর 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 চিঠি এসেছে, প্রচুর চিঠি। আর যখন হয় কি, সত্যি কথা বলতে কি, যে কোনো একটা বিষয় দিলাম, তারপর থেকে না একটু ভয় করতে থাকে যে এইটা নিয়ে আবার লিখবেন মানুষজন, মানে কজন আর এইটা নিয়ে লিখবেন, এরকম একটা ভয় করতে থাকি কিন্তু সারাক্ষণ ধরে। তারপরে যখন দেখি অজস্র চিঠি আসছে, তখন বুঝতে পারি যে আপনাদের মেধা, আপনাদের প্রজ্ঞা, আপনাদের ধারণা এবং আপনাদের মুক্ত মনের চিন্তার দাম কতখানি। তো যাই হোক, গঙ্গা নিয়ে আমরা একের পর এক চিঠি পড়ব। আজকের শরণাগত সেই গঙ্গা নিয়ে লেখা চিঠির সমাহার। তাহলে চিঠিপত্র পড়া শুরু করি। একেবারে প্রথম চিঠিটি যিনি লিখেছেন, দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137। পড়ব সেই চিঠি। তার আগে শুনবো গান। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনবার পর ফিরে এলাম। দিলীপ কুমার মুখোপাধ্যায়ের লেখা চিঠি, বিষয় গঙ্গা। সংশ্লিষ্ট সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে এবারের বিষয় গঙ্গা সম্বন্ধে কিছু লেখার ইচ্ছে হলো। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে যাত্রা শুরু করে বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রায় 2500 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতার পাশ দিয়ে হুগলি নদী নামে প্রবাহিত হয়ে গঙ্গাসাগরের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই দীর্ঘ যাত্রাপথে গোমতী, ঘরঘরা, গণ্ডকী, যমুনা, সোন, দামোদর ইত্যাদি নদীর জলে পুষ্ট হয়ে অববাহিকা ক্রমশ বৃদ্ধি পেয়েছে ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। চিঠির মাধ্যমে মাঝগঙ্গায় আমার স্নানের অভিজ্ঞতার কথা লেখাই উদ্দেশ্য। এই নদীর গভীরতা বিভিন্ন স্থানে কম বা বেশি। এলাহাবাদে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমে গভীরতা 1 হাতেরও কম হওয়ায় আমি গঙ্গার মাঝখানে যেমন শুয়ে স্নান করেছি, তেমনি বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণের সময় ফলতার কাছে মাঝ নদীতে চড়ায় হাঁটু জলে স্নান করেছি। একটা মজার কথা উল্লেখ না করে পারছি না।
একবার বজবজের গঙ্গার ধারে শ্মশান ঘাটে একজন বলেছিল, ওপারে বাউরিয়ার গঙ্গার ধারে শ্মশান ঘাট থাকলেও অনেকে গঙ্গার তীরে এপারে বজবজে এসে দাহ করতে আসে। গঙ্গা তো একটাই, তাহলে এমন চিন্তা কেন? এর উত্তর কাছেই থাকা ভূগোলের অধ্যাপকের কাছে জানতে চাওয়ায় সে হেসে উত্তর দিয়েছিল, যেহেতু যমুনা পশ্চিম দিক থেকে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে আর পূর্ব দিকে গঙ্গা, সেই হিসেবে কিছু মানুষ গঙ্গার পূর্ব উপকূলকেই গঙ্গার প্রকৃত প্রবাহ বলে গ্রহণ করে। দূষণমুক্ত গঙ্গার কামনা করে সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে লেখা শেষ করছি। বিনীত দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137। ধন্যবাদ দিলীপ বাবু। বারাণসী সম্পর্কে শুনেছিলাম যে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, অর্থাৎ গঙ্গার পশ্চিম কূলে যা আছে, যে নগরী আছে বা যে স্নানের ঘাট আছে, সেখানে স্নান করলে নাকি বারাণসীতে স্নান করবার পুণ্য হয়। বজবজ সম্পর্কে আপনার লেখা, বজবজের গঙ্গা সম্পর্কে আপনার লেখা পড়লাম। এর পরের চিঠিটি লিখেছেন তপতী ভট্টাচার্য, দুর্গানগর থেকে। ফিরে আসছি তপতী দেবীর চিঠিতে গানের পর। তপতী ভট্টাচার্যের চিঠি, বিষয় গঙ্গা। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, গত শনিবার শুনেছি আপনাকে মহাপুরুষ কনফুসিয়াসের কথা আর মা গঙ্গাকে নিয়ে চিঠি। আমার অবস্থা কোন নড়ে ভোলা, জল চলে যাওয়ার তাড়া, দুধের তাড়া, ময়লা গাড়ির খেয়াল, সব মিলিয়ে সকল কাজে পাই গো সময়, ঠাকুর তোমার কথা শোনার সময় হয় না। বাপের বাড়ি যাবই যাব, যতটুকু সময় যাই গঙ্গার উপর দিয়ে যাই তো, আর প্রণাম করে বলি, মা তুমি সুস্থ থাকো, তবেই আমরা সুস্থ থাকবো। ওই বিশাল জলরাশি দেখে আনন্দ, আতঙ্ক, অভিভূত যাই বলুন, এসব ছোটবেলায় হয়। মাদের সাথে গঙ্গা স্নান প্রথম যখন যাই, নেমে স্নান করার সাহস তো দূরের কথা, সেই বয়সে ওই বিশাল জলরাশি দেখে অভিভূতর থেকে আতঙ্কে ভয়ঙ্কর মনে হচ্ছিল। প্রকৃতির সৌন্দর্য যেমনই উপভোগ্য, ভয়ঙ্কর রূপ তার থেকে বেশি চোখ বন্ধ করে থাকার আমার কাছে। বেশ কয়েকবার গেছি, কিন্তু অস্বাভাবিক সৌন্দর্য কোথায় যেন নিয়ে যায় আমায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবাদে দামোদর ব্যারেজে গিয়ে যখন দেখছি কে মাছ ধরছে, হুপুস হুপুস করে কে স্নান করছে, আমার একটাই কথা তখন সবাইকে বলতে ইচ্ছে করে যে আমার কেমন লাগছে। ওরা দেখছে জুত করে, আমার পিড়াপিড়িতে সবাই ফিরে এলো অগত্যা। তবে আমার মা গঙ্গার জন্য একটাই কথা, যে মা আমাদের পাপের ভরা থেকে উদ্ধার করতে এলেন, তিনিই আমাদের অপকর্মের ফলে নিজেই হাঁপিয়ে উঠেছেন। অত জল কোথায়? স্বাভাবিক স্বচ্ছতার অভাবে নদীর বাসিন্দা মাছ, নানান জীব, এমনকি শ্যাওলা গাছগাছালি থাকতে ভয় পাচ্ছে। আমরা কত বড় কুসন্তান। মহাপুরুষ কনফুসিয়াসের সাথে আমি একটু জুড়ে বলি, বড়দের কর্মফলে যেমন ছোটদের নাজেহাল হতে হয়, তেমনি সন্তান অপকর্ম করলে মা বাবারও বলার কিছু থাকে না। কোন মুখ নিয়ে বলবে? প্রথমটায় আমি পরিচিত হাড়ে হাড়ে। বাস্তব দেখে দেখে সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি এসব মাথায় আসে না, ঢোকে না। আগের ভাবনা এইসবই কপচাই মনে মনে। যেখানে মা গঙ্গার মতো প্রকৃতির কত কিছু হাঁপিয়ে উঠছে, তার মধ্যেও যারা নানান সৃজনমূলক কাজে ব্যস্ত, ভগবানের আশীর্বাদ তাদের আর সুকর্মের ফলপ্রসূ। নিজেদের সুস্থ বুদ্ধিতে প্রকৃতির যাবতীয়দের সুস্থ রাখার অঙ্গীকার থাকুক সবার মধ্যে, এই শুভ কামনা। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ভগবান সুস্থ রাখুন আপনাকে সবাইকে। শুভেচ্ছান্তে তপতী ভট্টাচার্য, দুর্গানগর। অনেক ধন্যবাদ তপতী দেবী। গঙ্গা নিয়ে আপনার এই লেখা, বিশেষ করে কম বয়সে গঙ্গাকে দেখে ভয় পাওয়ার এই যে অনুভূতির কথা আপনি বলেছেন। এর পরের চিঠিটি লিখেছেন চুমকি দাস। পড়ব সেই চিঠি 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। এবারে চুমকি দাসের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, বৃহস্পতিবারের শরণাগত। আবার লিখতে বসলাম। আগের চিঠি পড়া হয়নি বলে একটু অভিমান তো হয়েছিল। জানি না এই চিঠিও পড়া হবে কিনা, তবু আশা তো থেকেই যায়। সে যাক, আসি বিষয়বস্তুতে।
গঙ্গা গঙ্গা, সেই কোন ছোটবেলায় মা বাবার হাত ধরে প্রথম গঙ্গা চান করা দুর্গাপুজোর অষ্টমীতে। তখন আমার কাছে গঙ্গা চানের অর্থ পুকুরে চান করতুম, ও বাবা কত বড় নদী গো, এই পার্থক্য। ভয়ে ভয়ে জলে নামা, সে আমার প্রথম গঙ্গা দর্শন। আহা কি আনন্দ। এখন অবশ্য পুণ্য স্নান, শাহী স্নান এরকম কত রকমের আছে, ওই লোভে লোভে বছরে একবার যাওয়া। তারপর সত্যি বলতে কি গঙ্গার দূষণ যেভাবে বেড়ে গেছে আর ইচ্ছে করে না। আসলে স্নান মানে তো শুদ্ধতা, দেহে মনের শুদ্ধতা, কিন্তু মনের শুদ্ধতা কি এভাবে হয়? ভালো মনে অপরের কল্যাণ চিন্তা করাই যে পূর্ণ অবগাহন। আর আমাদের শরণাগত পরিবারের গঙ্গা স্নান প্রতিদিন ভোরেই হয়। কেমন করে? মহামানবের পুণ্য গাথা স্মরণ মননের মাধ্যমে যে গঙ্গা প্রতিটি মানুষের অন্তরে প্রবাহিত হয়, তাহা যে বড়ই শুদ্ধ আর নির্মল। আর আমাদের সবার প্রিয় সৌমিত্রদা পৌরোহিত্যে তাই শাহী স্নান। আসলে অন্তরের শুদ্ধতাই সর্বশ্রেষ্ঠ। বেশি কথা বলে ফেললাম, মার্জনা করবেন। সবাইকে নমস্কার এবং শুভকামনা জানিয়ে বিদায় নিলাম। চুমকি দাস, হাজরাপাড়া, বালি, হাওড়া। না, মোটেই বেশি কথা বলেননি, কিন্তু আমাকে একটু সংকোচে ফেলেছেন। গঙ্গা নিয়ে লিখতে বসে আমাকে দুটো কথা বলেছেন আমার সম্পর্কে, এইটা একটু সংকোচের বিষয় তো বটেই, কিন্তু চিঠিটি ভারী চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এর পরের চিঠিতে চলে যাই। এর পরের চিঠিটি লিখেছেন নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে। সব গঙ্গার ধার থেকে চিঠি লিখছেন। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর। শুনছেন গঙ্গা নিয়ে আপনাদের লেখা চিঠি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। পড়ে শোনাই নন্দিতা সিনহার চিঠি। গঙ্গাকে আমি প্রথম দেখেছি বহরমপুরে। খাগড়াঘাট স্টেশনে নেমে মা বাবার সাথে রিক্সা করে যখন ব্রিজে উঠতাম, তখন অনেক নিচে বহমান গঙ্গাকে দেখতাম। সেই আমার প্রথম গঙ্গা দর্শন। দিদি বলতো নম করো বুনু। মা বলতো মায়ের ছোটবেলায় মা নাকি তার দিদি বন্ধুদের সাথে এই গঙ্গা সাঁতরে এপার ওপার করত। সবার ছোট বলে রিক্সায় বাবার কোলে আমি বসতাম। পাশ দিয়ে মাল বোঝাই বড় বড় লরি বেরিয়ে যেত, খুব ভয় করত। বাবা আমাকে জোর করে দুহাত দিয়ে জাপটে রাখতেন। আমি মনে মনে গঙ্গা মাকে নমো করে বলতাম, আমাদের পৌঁছে দাও মা। গঙ্গাকে তারপর কাছের থেকে দেখেছি তর্পণের দিনগুলোতে। তখন আমরা তালা গ্রামে থাকতাম। বাবা প্রতি তর্পণের ভোরবেলাতে আমাকে আর দাদাকে নিয়ে চলে যেত কালনা। আমরা গঙ্গার ধারে বাবা, জেঠু, কাকুদের জামা কাপড় আগলে বসে থাকতাম। বাবা বুক ছোঁয়া জলে দাঁড়িয়ে তর্পণের মন্ত্র উচ্চারণ করে পূর্বপুরুষকে জল দিতেন। একবার জোয়ার আসতো, জল বাবার বুক ছাপিয়ে থুতনি ছুঁয়ে যেত মাঝে মাঝে। আমি চেঁচিয়ে উঠতাম, বাবা উঠে এসো। দাদা তার ছোট ছোট হাত দুটো আমার হাতের উপর রেখে বলতো, ভয় পাস না, গঙ্গা তো মা। বাবার মৃত্যুর পর উত্তর পাড়ায় গঙ্গার ঘাটে দাহকর্ম শেষ করে যখন গঙ্গায় নেমে দাদা ভাসিয়ে দিচ্ছিল চিতাভস্ম, তখন ভাটার টান চলছে গঙ্গায়। অনেক কটা সিঁড়ি নেমে দাদা ভাসিয়ে দিল কলস। আমার মনে হচ্ছিল ভাটার গভীর টানে বাবার শেষ ইহলৌকিক চিহ্নটুকু ভেসে যাচ্ছে সমুদ্রের দিকে, এক অসীমে, এক অনন্তের দিকে। কি শান্ত স্নিগ্ধ স্রোত, যেন মকরমুখিনী মা গঙ্গা আপন আঁচলে গ্রহণ করলেন সেই অশ্রু ভেজা কলস, জীবাত্মাকে মিলিয়ে দিলেন পরমাত্মার সাথে। এই গঙ্গারই আবার কি ভয়ঙ্কর বিধ্বংসী রূপ দেখেছি কেশিয়াডাঙ্গায়। গঙ্গা সরে গেছে অনেকটা, যাবার সময় ভাঙতে ভাঙতে গিলতে গিলতে গেছে দুই পাড়ের বাড়ি ঘর, গাছপালা, সর্বশান্ত করে দিয়েছে গ্রামের পর গ্রামকে। কি তার স্রোত, কি তার ঘূর্ণিপাক, কি ভয়ঙ্কর তার গর্জন। আমি মীন রাশির জাতক, জলে আমার ভীষণ টান।
যখন ব্যারাকপুরে লঞ্চে করে এপার ওপার করি তখন আকুল দৃষ্টি মেলে দেখি গঙ্গাকে, শারীরিকভাবে না হলেও মনে মনে স্পর্শ করি। গঙ্গার জল আমাদের চেতনায়, আমাদের সংস্কারের সাথে মিশে গেছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বয়ে আসা গঙ্গাই হোক বা মহাদেবের জটা থেকে নিষ্কাশিত হওয়া গঙ্গাই হোক, একদাই গঙ্গার দুই কূলেই গড়ে উঠেছিল সভ্যতা। সেই সুসভ্য মানুষেরাই আজ কলুষিত করে ফেলেছে এই গঙ্গাকে। শহরের পর শহর তার যাবতীয় বর্জ্য পদার্থ ফেলে দিচ্ছে গঙ্গায়। জল দূষিত হচ্ছে, স্বচ্ছতা নষ্ট হয়ে যাচ্ছে, নব্যতা কমে যাচ্ছে গঙ্গার। আমার ঠাকুমা বলতেন, গঙ্গা দিয়ে মরা ভেসে যায়, তবুও গঙ্গা অপবিত্র হয় না। তিনি তো পতিত পাবনী গঙ্গে, পুণ্যদায়িনী গঙ্গে। নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন এই চিঠি। অসামান্য চিঠি। আপনার জীবনের সঙ্গে কিভাবে গঙ্গা মিশে আছে, কিভাবে আপনার জীবনকে মেখে রেখেছে যাকে বলে, তার একটা ছোট্ট সুন্দর চেহারা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন ডক্টর আকাশ কুমার দাস। তিনিও চিঠি লিখেছেন শ্রীরামপুর, হুগলি থেকে। ফিরে আসছি সেই চিঠিতে। তার আগে গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দাসের চিঠি পড়ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এমবিবিএস ফাইনাল পরীক্ষার ঠিক 1 মাস পরে পিজিতে থেকে জোরদার পড়াশোনা চালাচ্ছি। রাত করে পড়াশোনার জন্য শুতে দেরি হয় বলে সকালে ঘুম ভাঙে না। কিন্তু সেদিন সকাল 6:30টায় মোবাইলের ফোনটা বাজতে সুইচটা অন করতেই শুনতে পেলাম ডাক্তার জেঠুর গলা, তুই একবার তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে। ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, এলে জানতে পারবি। তাড়াতাড়ি সকালে ট্রেন ধরে চলে এলাম জেঠুর বাড়িতে। আমাকে সোফায় বসিয়ে বললেন, মনটা শক্ত কর, ডাক্তারি জীবনে অনেক হার্ডলস পার হতে হবে, এটা তার একটা সূচনা। বলে জানালেন, আজ সকালে আমার বাবা পরলোক গমন করেছেন, বাথরুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে। খবর পাওয়া মাত্রই গিয়ে কোনো কিছু করা সম্ভব হয়নি। শুনে কেঁদে ফেলেছিলাম। জ্যাঠামশাই সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চিন্তা করিস না, আমি তো রয়েছি, বাড়ি যা, মাকে সামলাস। জ্যাঠামশাই শবদাহের সবকিছু ব্যবস্থা করেন শ্মশান ঘাটে নিজে দাঁড়িয়ে থেকে। এরপরে পারলৌকিক কর্ম হিসেবে শ্মশান বন্ধু যখন কাছের গঙ্গা থেকে 1 কলসি জল তুলে এনে বাবার দেহটাকে ঘি ইত্যাদি মাখিয়ে স্নান করাচ্ছিলেন, তখন আর চুপ করে থাকতে পারিনি, কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম। পুণ্যসলীলা গঙ্গার দিকে তাকিয়ে বলে উঠেছিলাম, এই কি হলো? এরপরে ইলেকট্রিক চুল্লিতে দাহের পরে অস্থি বিসর্জনের সময় গঙ্গার উপকূলে দাঁড়িয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। শ্মশান বন্ধু একটা ভস্ম মাখা উত্তপ্ত ছোট্ট জিনিস কলার পাতায় হাতে ধরিয়ে বললেন, এটা গঙ্গার জলে বিসর্জন দিতে হবে, যাতে করে পিতৃদেব ইহলোকের কোনো লৌকিক বন্ধনে আটকে না পড়ে মুক্ত হয়ে স্বর্গলোকে পাড়ি দিতে পারেন। হিন্দু শাস্ত্রের তথ্য তখন মাথায় কিছু ঢোকেনি, শুধু ওই অস্থি নামক বস্তুটি গঙ্গার জলে বিসর্জন দেওয়ার সময় দেখলাম দূরে একটা ভটভটি লঞ্চে করে পার হয়ে যাচ্ছেন বহু মানুষ। সূর্যোদয়ের আলোতে মাখামাখি হচ্ছে গঙ্গা জলরাশি। 2-4টে কচুরিপানা সহ কিছু আবর্জনা ভেসে চলেছে গঙ্গা স্রোতের অভিমুখে। দূরে ঘাটে স্নান বিহারে কিছু মানুষজন, তাদের মধ্যে কেউ কেউ গঙ্গা জলে অর্ধেকটা শরীর ডুবিয়ে সূর্য প্রণামে ব্যস্ত। এরই ফাঁকে একটা ডিঙি নৌকোয় চেপে একজন দাঁড় বাইছেন, অন্যজনে ডিঙির বৈঠায় চেপে গুনগুন স্বরে গান গাইছেন। ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। মাথা নত করে ঝুঁকে বাবার অস্থি বিসর্জন দিয়ে গঙ্গা জলে অবগাহন করে মা গঙ্গাকে প্রণাম করে ফিরে এলাম। নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর আকাশ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি।
হ্যাঁ, এইটা আপনার জ্যাঠামশাই খুব দামি কথা বলেছিলেন, জীবনে অনেকগুলো হার্ডল পার হতে হবে, এইটা তার সূচনা। আর সেই সূচনা পর্বের সঙ্গে গঙ্গা যুক্ত হয়ে রইলেন। খুব সুন্দর চিঠি, খুব ভালো, খুব ভালো। পরের চিঠিটি লিখেছেন ক্ষমা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি লিখেছেন গঙ্গা নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ছি সেই চিঠি। আমার বিশেষ চিঠি লেখা হয় না, কখনো কাজের চাপে, কখনো আলস্যের কারণে। তবে মাঝে মাঝে এক একটা বিষয় মনকে বড় নাড়িয়ে দেয়। আমার কাছে তেমনি একটি বিষয় গঙ্গা। গঙ্গা আমার বড় প্রিয়। গঙ্গার ধারে গেলেই মনে হয় ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকি। আমি ভবানীপুরের মেয়ে, তাই পাশেই আদি গঙ্গা। আদি গঙ্গা নিয়ে কত হাসি ঠাট্টা হয়, কিন্তু জানেন তো, আমাদের ছোটবেলায় আদি গঙ্গা বেশ ভালো ছিল। আমি তো ঠাকুমার সঙ্গে প্রায়ই স্নান করতে যেতুম, বিশেষ করে দুর্গা ষষ্ঠী, দুর্গা অষ্টমীতে। তবে আমি তো পেটুক মানুষ, তাই আমার প্রধান আকর্ষণ ছিল গঙ্গা স্নান করে ফেরবার পথে ঠাকুমার কেনা কচুরি, জিলিপি। স্নানের পর খিদে পেত খুব, তাই ওইগুলো তখন অমৃত মনে হতো। তবে আমার সবচেয়ে প্রিয় ছিল মামার বাড়ির গঙ্গা। শ্যামনগর থেকে একটু ভেতরে গারুলিয়াতে আমার মামার বাড়ি, পাশেই বিশাল গঙ্গা। দাদুর সঙ্গে, মাসিদের সঙ্গে সকাল হতে না হতেই ছুটতাম গঙ্গা স্নানে। কতক্ষণ যে জলে থাকতাম হিসেবই থাকতো না। বড়রা বকাবকি করে জল থেকে তুলতো। মধুর স্মৃতি। তাছাড়া ভটভটি নৌকো চেপে ওপারে ভদ্রেশ্বর, চন্দননগর যাওয়া হতো। সিনেমা দেখা, বেড়ানো এবং জল ভরা সন্দেশ, যেটা ছাড়া বেড়ানো অসম্পূর্ণ। বয়স বাড়ছে, এক পা এপারে এক পা ওপারে বাড়িয়ে বসে আছি। কর্মসূত্রে ভবানীপুরের মানুষ পাথর প্রতিমায়। এখানেও বিশাল নদী, সেই ভটভটি নৌকো চেপে এপার ওপার করা। কিন্তু জলে নামার উপায় নেই, জলে কুমির। তাছাড়া ছেলেবেলার সেই স্মৃতি আর উপভোগ করতে পারি না। মনে এখন ভয়, যদি পা ফসকে যায়, যদি পড়ে যাই। মামার বাড়ি আছে, গঙ্গাও আছে, কিন্তু মনটা মরে যাচ্ছে। আপনি ভালো থাকবেন। শরণাগত পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কারান্তে, ক্ষমা ব্যানার্জি, ভবানীপুর। হ্যাঁ, ক্ষমা দেবী, আদি গঙ্গা সত্যি সত্যি কিন্তু এইরকম ছিল না। মানে আমার মনে পড়ে, প্রেমেন্দ্র মিত্র সাহিত্যিক, তিনি একেবারে আদি গঙ্গার পাশে থাকতেন। এখন আমাদের মুখ্যমন্ত্রী যে রাস্তায় থাকেন সেই রাস্তায়। তো সেখানে ছোটবেলায় যেতাম, আমার বাবা সঙ্গে করে নিয়ে যেতেন। তখন আমি দেখেছি যে আদি গঙ্গা দিয়ে নৌকো যাচ্ছে, ইট বোঝাই নৌকো যাচ্ছে, এই সমস্ত দেখেছি। সেই আদি গঙ্গা এখন একেবারে, মানে বলতে খুব খারাপ লাগে, নর্দমাই হয়ে গেল আর কি। যাই হোক, এর পরের চিঠিটি লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, আবার শ্রীরামপুর, হুগলি জেলা। ফিরে আসছি গানের পর। মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি, বিষয় গঙ্গা। বৃহস্পতিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। পুণ্যতোয়া গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তুষার গলা শীতল জলে ধরণীকে জলদান করছে। জল তো জীবন। উদ্ভিদ ও প্রাণীর প্রাণ সঞ্চারে জলের ভূমিকা অপরিসীম। গঙ্গা ধারা পান করে জীবকুল পায় সঞ্জীবিত হয়। গঙ্গা আমাদের মা। আমরা গঙ্গা মাকে পূজা করি। গাছ, জল, সূর্য প্রভৃতি প্রাকৃতিক সম্পদকে আমরা বাঁচার তাগিদে ভালোবাসি। ভালোবাসাই তো পূজা। ভগীরথ গঙ্গা এনেছেন স্বর্গ থেকে মর্তে, পৌরাণিক এই কাহিনী আমরা জেনে জ্যৈষ্ঠ মাসে দশহরা তিথিতে গঙ্গা পুজো করি। গঙ্গার বাহন মকর মাছ। বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গার আগমন। জ্যৈষ্ঠের দশহরা তিথিতে গঙ্গার সাগরে মিলন। ভারতের দক্ষিণে বঙ্গোপসাগরে কপিল মুনির আশ্রম, সাগরদ্বীপ আমাদের দর্শনীয় তীর্থস্থান। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি তিথিতে সাগর স্নানের মেলা বসে।
গঙ্গা স্নানে শরীর শান্ত হয়। গঙ্গা নদীর তীরে তীরে হরিদ্বার, প্রয়াগ, কুম্ভ, এলাহাবাদ, বারাণসী, উদ্ধারণপুর, কাটোয়া, নবদ্বীপ, দক্ষিণেশ্বর প্রভৃতি বহু তীর্থভূমি। গঙ্গার জল থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। জলকে কৃষিকাজে লাগিয়ে শস্য ফলে পরিশ্রুত করে জল পান করা হয়। গঙ্গাকে দূষণমুক্ত রাখা আমাদের কর্তব্য। গঙ্গায় কলকারখানার দূষিত জল, নোংরা আবর্জনা আমরা যেন না ফেলি। ভগীরথ সগর বংশের উদ্ধারে গঙ্গা আনেন। মহাদেবের জটা বেয়ে গঙ্গা নেমে আসে প্রবল বেগে। পুরাণের এই সত্য মনে রেখে ভাবতেই পারি আমরা সবাই সগর বংশে জাত। যুগে যুগে উদ্ধার হচ্ছে সবাই। গঙ্গায় স্টিমার, লঞ্চ, জাহাজ ভাসিয়ে দৈনন্দিন জীবনযাপন, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন ধীবরেরা। স্রোতের জলে সাঁতার কেটে শরীর সুস্থ রাখা সম্ভব। গঙ্গা পবিত্র নদী। জন্ম থেকে মৃত্যু অবধি গঙ্গা জলের শরণাপন্ন আমরা। পুজোতে গঙ্গা জল আবশ্যক। গঙ্গার স্পর্শে পবিত্র হয় শরীর মন, শুদ্ধ হই দেহ মনে। বিশ্বাসে আর ভালোবাসায়, সর্বোপরি জীবনে বাঁচার প্রয়োজনের তাগিদেই মানুষের গঙ্গা প্রীতি। গঙ্গার শীতল বাতাসে পাশাপাশি বসলে বা হাঁটলে প্রিয়জনকে আরো প্রিয় বোধ হয়। পতিতোদ্ধারিণী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, তোমাকে প্রণাম। শরণাগত পরিবারের মঙ্গল প্রার্থনা করি। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। মীনা দেবীর এই চিঠিটা আমাদের আজকের যে অন্য চিঠি তাদের সঙ্গে মেলে না। তার কারণ আমরা বলেছিলাম যে গঙ্গাকে নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখুন। মীনা দেবী সেটা করেননি, কিন্তু মীনা দেবীর চিঠিতে গঙ্গার একটা সামগ্রিক রূপ, ব্যক্তিগত রূপ নয় অবশ্যই, কিন্তু একটা সামগ্রিক রূপ যেন বেরিয়ে এলো। এরপরে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন আলমবাজার, কলকাতা ৩৫ থেকে, গানের পর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আলমবাজারে আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে হাঁটা পথে মিনিট 7 মধ্যেই গঙ্গা। গঙ্গার ঘাটের নাম রামলোচন ঘোষের ঘাট। যেহেতু আমাদের বাড়ির সামনেই আলমবাজার মঠ, তাই শুনেছি এই ঘাট পেরিয়ে স্বামী বিবেকানন্দ বা তার সাথীরা বাগবাজার বা অন্যত্র নাকি যেতেন। পাশাপাশি এটাও শুনেছি যে আলমবাজার মঠে সেই সময় নিত্য ব্যবহারের জন্য গঙ্গার জল এইসব সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা ব্যবহার করতেন। এই রামলোচন ঘোষের ঘাটে রয়েছে দ্বাদশ শিব মন্দির, যে মন্দির নাকি প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে। এখন এই ঘাটে দাঁড়ালে ডান দিকে দেখা যায় বিবেকানন্দ সেতু আর নিবেদিতা সেতু, একটু দূরে ওপারে বেলুড় মঠ। ঘাট সংলগ্ন কাঁঠালতলা কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি, ব্রিজ দিয়ে ট্রেন চলে যাওয়ার শব্দ, গঙ্গার পাড়ে নানা ধরনের লোকের কলরব, এইসব মিলিয়ে গঙ্গা যেন বড় জীবন্ত হয়ে ওঠে আমার কাছে। বলতে দ্বিধা নেই যে আমার কাছে গঙ্গাকে বড় আপনার করে দিয়েছেন দুজন সাহিত্যিক। তারা হলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শঙ্কু মহারাজ। তাদের লেখা হিমালয় ও গঙ্গার উৎস সংক্রান্ত নানা রচনা পড়ে মনে হয়েছে আমিও যেন চলে গিয়েছি সেই সব জায়গায়। সশরীরে গঙ্গোত্রী বা দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ যেতে না পারলেও কিন্তু এই দুজন কথাকার আমাকে অনায়াসেই ঘুরিয়ে এনেছেন সেই সব জায়গায়, অনেক যত্ন করে। আমার তাই গঙ্গা পরিক্রমায় এই দুজন সাহিত্যিক পথপ্রদর্শক হয়েই রয়েছেন। আরেকজন মানুষ সত্যজিৎ রায়, যিনি অপরাজিত বা জয় বাবা ফেলুনাথ ছবির মধ্য দিয়ে আমাকে বেনারসের গঙ্গার নানা দিক দেখিয়েছেন। পরবর্তীতে যখনই বেনারস গিয়েছি তখনই গঙ্গার অনুষঙ্গে হরিহরের কথকতার আসর, মছলি বাবার আখড়া, মগনলালের বজরা, ঘাটের বুরুজ বা দ্বার ভাঙা ঘাট লাগোয়া সেই মছলি বাবার ডেরা দেখে একই রকম ভাবে শিহরিত হয়েছি। এই তো গত বছর দুর্গাপুজোর সময় বেনারস গিয়েছিলাম 7মবারের জন্য। 64 ঘাটের ওপরে যে হোটেলে ছিলাম, সেখানে বারান্দায় বা ঘরে জানলার ধারে বসে সকাল থেকে রাত অব্দি গঙ্গার কত যে রূপ দেখেছি। কখনো তা শান্ত সমাহিত,
আবার কখনো সেখানে অসংখ্য নৌকো চলছে, যাতে করে পর্যটকেরা ঘাট পরিভ্রমণ করছেন। রাত্রে গঙ্গার ধারে হোটেলগুলিতে আলো যেন গঙ্গার বুকে প্রদীপ জ্বালিয়েছে। যতবারই বেনারস যাই, গঙ্গাকে বড় কাছের করে পাই। গঙ্গারতি দেখার সেই আনন্দ, সেই গঙ্গার বুকে ঘাট পরিক্রমা, গঙ্গার ঘাটগুলিতে বিচিত্র সব জীবিকার মানুষ, গঙ্গার জলে স্নান করতে আসা লোকজন, গঙ্গার ঘাটে শরীর চর্চা করতে আসা মানুষ, ধূপ, ফুল, বেলপাতা, কর্পূর, তেল মেশানো একটা মায়াময় গন্ধ, সব মিলিয়ে অনায়াসেই আবিষ্কার করে ফেলি আর এক গঙ্গাকে, যে গঙ্গার টানে ফিরে ফিরে আসতেই হবে আমাকে বেনারসে। এভাবেই গঙ্গা শুধু নদী নয়, গঙ্গা যেন এক বর্ণময় চরিত্র হয়ে ধরা পড়ে আমার মননে। শ্রদ্ধেয় সৌমিত্র বসু এবং শরণাগত পরিবারের সকলকে গঙ্গা স্পর্শী প্রণাম ও শুভকামনা জানালাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। গঙ্গার, বারাণসীর গঙ্গার একটা ছবি যেন ভেসে উঠল চোখের সামনে। অনেক ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু এই চমৎকার চিঠিটি লিখবার জন্য। এর পরের চিঠি লিখেছেন ভারতী শীল, শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক থেকে। ফিরে আসছি গানের পর। ভারতী শীলের চিঠি দিয়ে শেষ করব আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সুপ্রিয় সৌমিত্র বাবু, চিঠির শুরুতেই আপনাকেও 92.7 এর সকল কলাকুশলীকে এবং আমার শ্রোতা বন্ধুদের জানাই আমার হৃদয়ে ভরা ভালোবাসা। এবারের বিষয় গঙ্গা। আমি বলি আমার গঙ্গা। কেন? আমার চিঠিটিই বলবে কেন? খুব ছোট্টবেলা থেকেই সে আমার বন্ধু, আমার বড় আপনজন। তখন আমার কতই বা বয়স, বোধহয় বছর 5। তখন থেকেই মার সঙ্গে আমার গঙ্গা দর্শন, গঙ্গা স্নান, এমনকি এই গঙ্গাকে কেন্দ্র করেই আমার আর ভাই বোনদের ছোটখাটো আউটিং। ব্যাপারটা বুঝিয়ে বলি। দশহরা, নীল ষষ্ঠী এইরকম যাগযোগ হলেই মা আমাদের নিয়ে উঠতেন কালীঘাটে কার্তিক জেঠুর ডেরায়। হ্যাঁ, আমরা জানতাম উনি আমাদের জেঠু, আর ওর ওই বাড়িতে যিনি সাহায্য করতেন তার নাম ছিল শকুন্তলা। আমরা বলতাম শকুন্তলা পিসি। বড় হয়ে জেনেছি ওদের পান্ডা বলে। যাই হোক, ওইসব বিশেষ দিনগুলিতে আমরা মার সঙ্গে গঙ্গা স্নান করতাম। মা বলতেন কালী গঙ্গা। তারপর সিঁড়িতে বসা ঠাকুর মশাইদের কাছে কপাল ভর্তি করে তিলক পরতুম। মা হাতে পয়সা দিয়ে বলতেন, মা গঙ্গাকে প্রণামী দাও। গঙ্গার সিঁড়িতে বসা সাবিত্রী সত্যবানকে মা সিঁদুর আলতা দিতেন। এরপর পুজো দেওয়া হলে চলতো ডালপুরি, আলুর দম আর রসগোল্লা নিধন। মাথায় বাক্সবন্দি এইসব উপাদেয় বস্তুগুলি বিক্রি হতো, আর আমরা অপেক্ষা করতুম কখন মার পূজা শেষ হবে, কখন ডালপুরিগুলো রসগোল্লার রসে চুবিয়ে সাবার করব। খাওয়া দাওয়ার পর বায়না করতুম নৌকো চড়বো বলে। সেখানেও আবার অপেক্ষা, জোয়ার না এলে নৌকো চলবে না। তাই ঘাটে বসে থাকতুম, দেখতুম একটু একটু করে কেমন সিঁড়িগুলো ডুবে যাচ্ছে। একটু একটু করে জল ওপরে উঠতো, আর একটু একটু করে ওপরে আমি উঠতাম। মার বারণ সত্ত্বেও আমার এই জোয়ার দেখা চালু থাকতো। এরপর নৌকোয় করে ওপারে যাওয়া, আবার ফিরে আসা। আহা, মনে হতো আরেকটু থাকি আমার গঙ্গার বুকে। এই করতে করতে সন্ধে নেমে আসতো। আমরা ট্রামে চড়ে বাড়ির পথে রওনা দিতাম। আসার সময় যাত্রীদের দেওয়া ফল মিষ্টির থলি হাতে ধরিয়ে দিতে ভুল হতো না পিসির। মনে মনে বলতুম গঙ্গাকে, খুব শিগগির আসবো রে তোর কাছে। আজ সেই গঙ্গায় নোংরা, কালো, দুর্গন্ধে ভরা জল, নাকে কাপড় দিতে হয়। আমার গঙ্গা নাকি টালির নালা? তাহলে আমার গঙ্গা গেল কোথায়? মেলাতে পারি না। বিশ্বাস করুন, খুব কষ্ট হয় আমার ছোটবেলার সেই গঙ্গার জন্য। তাই এখন পুজো দিয়েই বেরিয়ে আসি, ওদিকে যেতে পারি না। ওকে এইভাবে দেখলে ভারী কষ্ট হবে আমার। আমার গঙ্গা, আমার মনেই বেঁচে থাক তুই আমরণ। ভারতী শীল, শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক। শেষ হলো আমাদের গঙ্গা পূজা। ভালোবাসা মানেই তো পূজা।
কোনো একটা চিঠিতে এই কথা বলা আছে, তা খুব সত্যি কথা। ভালোবেসে যারা গঙ্গাকে নিয়ে লিখেছেন, আমার কাছে জমা আছে এরকম আরো চিঠি, তারা তো গঙ্গা পূজাই করলেন। শুধু একটাই কথা, এই পূজনীয় যে নদী, তাকে যেভাবে দূষিত করে ফেলছি আমরা, তাই নিয়েও অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক আপত্তির কথা বলেছেন আপনারা। পূজা এবং তাকে নষ্ট করা, এই মনোভাব দিয়েই শেষ হলো আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার নমস্কার নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানান কারণে একটা বিশেষ দিন, তার মধ্যে একটা হলো গুরু হরগোবিন্দ সিং এর আবির্ভাব তিথি। পাঞ্জাবের এই যে গুরু অর্জুন সিং এর পুত্র, তিনি একই সঙ্গে ধর্মের মানুষ ছিলেন এবং একই সঙ্গে খুব বড় মাপের যোদ্ধা ছিলেন। মুঘলদের সঙ্গে নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন এবং শিখ জাতিকে একটা খুব মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছেন। শিখেদের খুব বড় মাপের একজন গুরু। তার বাইরে সর্বশাস্ত্র পারঙ্গম অখণ্ড মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের তিরোভাব দিবস আজকে। 1976 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। শ্রী মাধবদেব মহাপুরুষের আবির্ভাব তিথি এবং পূজা। আসামের মাধবদেব খুবই বড় মাপের একজন মহাপুরুষ। এর বাইরে এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে জ্যৈষ্ঠ